অনিমা রুদ্রর কথার উত্তরে হেসে বললেন। রুদ্র অধরা তো কফি বানায় না। যদিও বানায় ওর আব্বুর জন্যই। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল। সেটা কথা না। যদি আমি কফি খাই তাহলে অধরার বানানো কফিই খাবো গু। আরমান নেওয়াজ হেসে হেসে ছেলেকে বললেন। রুদ্র ও আশা বাদ দিয়ে দাও। অধরা কারো জন্য কফি বানায় না গে। রুদ্র অধরার দিকে তাকাল। অধরা চলে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে মাঝখানে যেতেই আদ্র নামল। অধরা শুধুই আদ্রর পিঠে কিল মেরে উপরে চলে গেল। আদ্র পিঠে হাত দিয়ে বিড়বিড় করে বলল। উফ, শয়তানটায় খালি খালি মারে গু। আদ্র নিচে নামল। অনিমা আদ্রকে দেখে বললেন। ব্যথা পেয়েছিস? আদ্র হেসে বলল। নাহ, ব্যথা পাবো কেন? তোমার মেয়ের হাত না অক্টোপাস। আমাকে দেখলেই পেঁচিয়ে মারতে মনে চায়। ওর কথায় আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ দুজনেই হাসলেন। অধরা আর কিছু পারুক বা না পারুক, আদ্রকে দেখলে একটা না একটা কাণ্ড করবেই। আদ্র অভ্যস্ত। রুদ্র সবার থেকে উঠে রুমে ফিরে এল। ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। বেতের চেয়ারে বসে ইফতিকে কল দিল। ইফতি, কেমন আছিস? এই ভালো। তুই কেমন আছিস? ভালো। তোর চাচাতো বউ অধরা কেমন আছে? ভালোই। শুধু থেকে থেকে কেমন যেন রেগে যায়। তবে এক ধমক দিলে আবার ঠিক হয়, না হলে বুঝিয়ে বললে ঠিক হয় গি। ওর রাগ তুইই কন্ট্রোল করতে পারবি। আর তাহলে সত্যিই তোদের পারিবারিক ব্যবসায় অফিসে জয়েন করবি? বিদেশে যাবি না? হুমুঙ্ঘ। আর ইউ ম্যাট? রুদ্র, তুমি বিদেশে গিয়ে তিলে তিলে গড়ে তোলা নিজের স্বপ্নগুলো এভাবে নষ্ট করবি? রুদ্র শ্বাস ছেড়ে বলল। দরকার হলে তাই করব। অধরাকে আমার চাই। চাইতে তো কোনো দোষ নেই। তাই আর ফিরে যাবি না এটা মানা যাচ্ছে না ভাই। না মানলেও মানতে হবে গে। তবুও ভেবে দেখিস ভাই। হুমুঙ্ঘ। ইফতির সাথে কথা বলতে বলতে রুদ্রর ব্যালকনির দিকে তাকিয়ে মনে পড়ল অধরার কথা। সেদিন অধরা বলেছিল ব্যালকনিটায় ফুলের গাছ এনে লাগাতে। ব্যালকনিটা নাকি ওর খালি খালি লাগে। আসলেই খালি খালিই তো। রুদ্র ইফতিকে বলল। ফুলের গাছ কোথায় পাওয়া যায় রে? কেন, নার্সারিতে গু। নার্সারিতে পাওয়া যায় সেটা তো আমিও জানি। কিন্তু নার্সারিটা কোথায়? কালকে বের হোস, দেখাবনি গি। ঠিক আছে গি। এদিকে আরিফ নেওয়াজ অধরার রুমে এলেন। অধরাকে কিছু নিয়ে চিন্তিত দেখে কাছে এসে জিজ্ঞাসা করলেন। কি নিয়ে এত ভাবছ? রুদ্র ভাই তখন যে কফি বানিয়ে খাওয়ানোর কথা বলল সেটা নিয়ে। তুমি ছাড়া আমি তো কাউকে কফি বানিয়ে খাওয়াই না। একটা জিনিসে অভ্যস্ত হয়ে গিয়েছি। সেটা কি করে পাল্টাবো? আরিফ নেওয়াজ মেয়ের পাশে বসে হেসে বললেন। কাউকে খাওয়াও না, এখন থেকে খাওয়াবে গি। পারব না ঘি। পারবে না কেন? সবাই কি বলেছে কফি খাবে? শুধু রুদ্র বলেছে। প্রতিদিন 1 কাপ করে বানাও, কালকে থেকে না হয় 2 কাপ বানাবে। রুদ্র তো জেদ ধরে আছে। আর তুমিও জেদ ধরে রয়েছ। অধরা অনীহা জানিয়ে বলল। পারব না আব্বু। দরকার হলে উনি সারাজীবন কফি না খেয়ে থাক, আমার কি। আরিফ নেওয়াজ মেয়ের কপালে চুমু দিয়ে মোলায়েম কণ্ঠে বললেন। তোমার কিচ্ছু এসে যায় না, আমি বুঝতে পারছি। কিন্তু এতে কি বা হবে বলো মা? তুমি ওকেও কফি বানিয়ে খাওয়াইও। ধরে নিও তোমার বাবার আদেশ এটা গু। অধরা জানে এখানে আর ওর কোনো কথা খাটবে না। বাবার কথাই শেষ কথা। শেষে অধরা মাথা নাড়িয়ে বলল। ঠিক আছে। তবে তোমাকে আগে, এরপরে উনাকে গি। আচ্ছা গি। রাত তখন 9:47। সারাদিনের ব্যস্ততা শেষ করে সবাই যে যার যার মতো শুয়ে পড়েছে। আদ্র নিজের রুমের ব্যালকনিতে বসে বসে সোহার ছবি দেখছিল। আরেক হাতে ছিল সিগারেট। রুদ্র একটা দরকারে এই রুমে এলো। ছোট ভাইয়েরই তো রুম। তাই আর নক করেনি। রুমে না পেয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আদ্র তড়িঘড়ি করে ফোনটা পকেটে নিয়ে উঠে দাঁড়াল। রুদ্র আদ্রর হাতে সিগারেট দেখে অবাক কণ্ঠে বলল। তুমি সিগারেট খাস? আদ্র সিগারেটটা ফেলে দিয়ে বলল। ওই আর কি, মাঝে মাঝে। সবসময় না গি। রুদ্র আদ্রকে একটু ভয় দেখাতে শক্ত কণ্ঠে বলল। আমি তোর বড় হয়ে সিগারেট খাই না। আর তুই আমার ছোট হয়ে সিগারেট খাসক। আদ্র আস্তে করে বলল।
সরি ভাইয়া ঘি। রুদ্র হেসে বলল। যা পাগল, সরি বলতে হবে না। এমনই মজা নিলাম। খা, সমস্যা নেই। আসলে একটা দরকারে এসেছিলাম ঘি। হ্যাঁ বলো। ল্যাপটপের চার্জার হবে? আমারটা যে কই রেখেছি মনে করতে পারছি না ঘি। আদ্র বলল। হ্যাঁ চার্জার আছে। দাঁড়াও দিচ্ছি গু। রুদ্র আদ্রর থেকে চার্জারটা নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় অধরার রুমের দরজায় টোকা দিয়ে গেল দুবার। অধরা বিছানায় থেকে নেমে দরজার খুলে দাঁড়াল। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বড়ই অবাক হল। এত রাতে কে নক করল? আর নক করেই বা কোথায় হাওয়া হয়ে গেল? রুদ্র একটু উকি দিয়ে মুখ টিপে হাসল। অধরা পুনরায় রুমে ঢুকে গেল। রুদ্র চার্জার দিয়ে ল্যাপটপ যেই চার্জ দিবে ঠিক তখন চোখে পড়ল ওর নিজের চার্জারটা সাইড টেবিলের কর্নারে পড়ে আছে। আদ্রর চার্জার রেখে নিজেরটা দিয়েই চার্জ দিল। এরপরে আদ্রর চার্জারটা দিতে চলে গেল। আদ্রর রুমে যেতে আবারও অধরার রুমের দরজায় নক করে গেল। অধরা এবারও বের হল। তবে কাউকেই পেল না। এবার রেগে গেল অধরা। সেখানেই দাঁড়িয়ে রইল মিনিট পাঁচেক। এরপরে রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। রুদ্র আদ্রর চার্জারটা দিয়ে বলল। আদ্র, একটা প্রাঙ্ক করবি? কার সাথে ভাইয়া? অধরা। অধরা। তো কি নিয়ে প্রাঙ্ক করবে? ভূতের ভয় দেখাবো। আদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। হবে না ভাইয়া। অধরা ভূতে ভয় পায় না। রুদ্র আদ্রর কাঁধে হাত রেখে বলল। পায় না, এবার পাবে গু। কিন্তু ভূত সাজবে কে? কেন তুমি? না ভাইয়া, আমি পারব না। সোহাকে ডাকি, সোহা সাজবে। না তুমি। কিন্তু। কোনো কিন্তু না। তুইই সাজবি গু। ঠিক আছে। কি আর করার? হুম। আর যা, সোহাকে ডেকে নিয়ে আয়। তুমি বসো, যাচ্ছি। হুমঘ। আদ্র সোহাকে ডেকে নিয়ে এলো। সোহার সাথে নিয়ে এসেছে সাদা একটা শাড়ি, আরেকটা সাদা ওড়না, ফেস পাউডার, কাজল, লিপস্টিক আর যা যা লাগে সব মেকআপই নিয়ে এলো। আদ্র অনেকবার না করেছে ভূত সাজবে না, কিন্তু রুদ্রর জোরাজুরিতে সাজতেই হল। রুদ্র আর সোহা মিলে আদ্রকে ভূত সাজাল। এখন অধরাকে ডাকার পালা। রুদ্র, আদ্র আর সোহা ছাদে চলে গেল। আদ্র ভয় দেখাবে। আর সোহা রুদ্রর ফোন দিয়ে ভিডিও করবে। দুজনেই পজিশন মতো লুকিয়ে পড়ল। রুদ্র সোহাকে ফোনটা দেওয়ার আগে অধরাকে কল দিল। অধরা, ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাবো। ওহ, একটু ছাদে আয় না গি। হঠাৎ ছাদে কেন? একটু আয় না। বৃষ্টি আসবে একটু পরে, ওয়েদারটা সেই। সাথে তুই থাকলে আরও ভালো লাগবে। বেশি না, জাস্ট 10 মিনিট। রিকোয়েস্ট করছি তোর কাছে গু। ঠিক আছে, আসছি গু। অধরা ফোনটা রেখে বিছানায় থেকে নেমে দরজা খুলে বেরিয়ে গেল। এদিকে রুদ্র ওর ফোনটা সোহাকে দিয়ে ছাদের মাঝখানে এসে দাঁড়াল। মিনিট পাঁচেক পরে অধরা এলো। রুদ্র ওকে দেখে ডাকল। এখানে আয়। অধরা রুদ্রর সামনে এসে দাঁড়াল। ওদের মাঝে দূরত্ব তাও 2 হাত। রুদ্র এক পা এগিয়ে এসে পকেটে হাত গুজে দাঁড়াল। মিটিমিটি হেসে হেসে অধরাকে বলল। আচ্ছা অধরা, আজকে সারারাত ছাদে থাকবি আমার সাথে? তোর কাছে এটা কুপ্রস্তাবই দিলাম গে। বৃষ্টি আসবে মনে হচ্ছে। এখনই চলে যেতে হবে। আর বলছেন সারারাত থাকতে গু। বৃষ্টিতে ভিজেই না হয় থাকলি। আর তোর কি মনে হয় তোকে ভিজতে দিব গু? অধরা কোমরে হাত রেখে বলল। তাহলে কি করতেন শুনি? রুদ্র বাঁকা হেসে বলল। এই বুকে জড়িয়ে রাখতাম। বৃষ্টিকে ছুতেই দিতাম না গি। অধরা মুখ ভেঙচি দিয়ে অন্যদিক হয়ে দাঁড়াল। রুদ্র অধরার পেছনে দাঁড়িয়ে বলল। ভালোবাসি গু। অধরা সামনের দিকে তাকিয়েই জিজ্ঞাসা করল। কাকে? আছে একজন। কে সে? আমাকে বলা যাবে না নাকি? বিষয়টা তেমন না। সারপ্রাইজ থাকুক, জেনে যাবি। অধরা না বোঝার ভান করে বলল। আমি জানব কি করে? রুদ্র জড়ানো গলায় বলল। বেশি সময় নিব না। জানিয়ে দিব তোকে গি। অধরা মনে মনে বলল, আমি জানি আপনি কাকে ভালোবাসেন। দেখা যাক কতদিন সময় নেন। রুদ্র বলল। আমার দিকে ঘুরে দাঁড়া।
তুলিই যদি অন্যদিক হয়ে দাঁড়িয়ে থাকিস তাহলে তোকে এখানে এনে কি লাভ হল? অধরা ঘুরে দাঁড়াল। টুকটাক কথাও বলতে শুরু করল। রুদ্র আদ্রকে ইশারা করে আসতে বলল। আদ্র টিপটিপ পায়ে অধরার পেছনে এসে দাঁড়াল। রুদ্র অধরাকে কথার মাঝে এমনভাবে ডুবিয়ে রেখেছে যে এখন আদ্র ভয় দেখালে ভয় পাবেই। আদ্র অধরার কাঁধে হাত রাখল। অধরা চুপ হয়ে গেল। রুদ্র সামনে দাঁড়িয়ে তাহলে কাঁধে হাত রাখল কে? কথাটা ভাবতে ভাবতে পেছনে ফিরতেই আদ্র দুহাত তুলে শব্দ করে ভয় দেখায়। অধরা ভয় পেয়ে চোখমুখ খিচে বন্ধ করে সামনে রুদ্রকে জড়িয়ে ধরল। আচমকা এমন হওয়ায় রুদ্র কিছু সেকেন্ড শকট হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই আবার মুচকি হাসল। আদ্র সেখানে থেকে চলে এলো সোহার কাছে। সোহাকে ফিসফিস করে বলল, এই নিচে চল, ওরা ওদের মতো থাকুক, ভিডিওটা এই পর্যন্ত রেখেই চল। সোহা ভিডিও বন্ধ করে ফোনটা পাশে রেখে রুদ্রকে ইশারা করে দেখাল। এরপরে আদ্রর সাথে চলে গেল। দুজনেই দোতলায় এসে থামল। আদ্র সোহাকে জিজ্ঞাসা করল, এই সোহা, মুখের এই লিপস্টিক, সাদা রং, এগুলো কি করে উঠাব? এগুলো কি যাবে? যাবে, একটু দাঁড়াও, আমি আসছি গু। সোহা দৌড়ে চলে গেল। আদ্র সেখানেই দাঁড়িয়ে রইল। আরমান নেওয়াজ বাহিরে থেকে বাড়িতে এলেন। মেইন দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে উপরে এলেন। আর সামনে ভূতরূপে আদ্রকে দেখে একটু ছিটকে উঠলেন। আদ্র সাথে সাথে হাই তুলে বলল, বাবা, আমি আদ্র। ভয় পেও না, প্রাঙ্ক করতে এমন সেজেছি। আরমান নেওয়াজ কপাল কুঁচকে এগিয়ে এসে আদ্রকে ধরে বললেন, তুমি এমন হয়েছ কেন? আসলে ওই ট্রুথ দেয়ার খেলছিলাম। সেখানে রুদ্র ভাই ভূত সাজতে বলেছিল গু। ওহ, মাত্র যদি না বলতে আমি আদ্র, তাহলে আমিও ভয় পেয়ে যেতাম গু। ওহ গু। সোহা এলো, হাতে মেকআপ রিমুভ করার জিনিস। আদ্র সোহাকে বলল, এগুলো দিয়ে কি আবার মেকআপ করে দিবি নাকি? আরে, এগুলো দিয়ে মেকআপ রিমুভ করে তোমার মুখের লিপস্টিক মেকআপ উঠিয়ে দিব গ। ওহ গ। আরমান নেওয়াজ বললেন, যাই করো একটা রুমে গিয়ে করো, না হলে কেউ এসে দেখলে হইচই বাঁধিয়ে দিবে গ। আদ্র বলল, মম, ঠিক বলেছ। এই সোহা, আমার রুমে আই। চলো। এদিকে অধরা ভয় পেয়ে রুদ্রকে শক্ত করে ধরে আছে। রুদ্র কিছু বলছে না, বললেই হয়তো চলে যাবে। থাকুক না এই বুকে যতক্ষণ থাকতে পারে। রুদ্র আরও মিনিট পাঁচেক কোনো কথা ছাড়াই দাঁড়িয়ে রইল। অধরা তখনও রুদ্রর শার্ট খামচে ধরে থরথর করে কাঁপছে। রুদ্র হাতটা উঠিয়ে অধরার মাথায় রাখল। কোমল কণ্ঠে শুধাল, অধরা, অধরা, ভূত চলে গিয়েছে, ভয় পাস না গে? অধরা আমতা আমতা করে বলল, চলে গিয়েছে। উফ, কি রকম দেখতে গু। হুম, আর ভয় নেই গু। অধরা চোখ পিটপিট করে তাকাল। রুদ্রর বুকে নিজেকে দেখে ছিটকে দূরে সরে এল। আশেপাশে তাকিয়ে দেখতে দেখতে আবার এক পা এগিয়ে এসে বলল, কোনোদিন ভূতে ভয় পাই না, আজকে না ভয় পেয়ে গিয়েছি। কিন্তু ভূত বলতে তো কিছু নেই। তাহলে? রুদ্র তালে তালে বলে দিল, আদ্র ভয় দেখিয়েছে গু। অধরা রেগে গিয়ে বলল, আজকে তো আদ্র ভাইয়ের খবর করে ছাড়ব। বলে হনহন করে চলে যেতেই রুদ্র পেছন থেকে অধরার হাত ধরল। অধরা পেছনে ফিরে বলল, কি হলো, হাত ধরলেন কেন, যেতে দিন গু। এখন কি আদ্রকে মারতে যাবি? মারব না তো কি করব? কতটা ভয় পেয়েছি আমি। মারতে হবে না, এখন রুমে যাবি, যা করার সকালে গু। কিন্তু? রুদ্র দাঁত চেপে বলল, আবার বেশি কথা বলিস, যা রুমে যা। অধরা পিটপিট করে তাকিয়ে চলে গেল। রুদ্র ফোনটা হাতে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, তোর পেছন পেছনই আসছি। যদি অন্য রুমে যেতে দেখেছি তাহলে আমার রুমে নিয়ে যাব গু। অধরা বিড়বিড় করে বকতে বকতে নিজের রুমে চলে এলো। এদিকে সোহা আদ্রর মেকআপ রিমুভ করছে আর হাসছে। আদ্র রেগে গিয়ে বলল, হাসি থামাবি? ভালো লাগছে না কিন্তু। ঠিক আছে, হাসব না। তবে তোমাকে লিপস্টিক পরে ভালোই লাগছে গি। বলে আবার খিলখিল করে হেসে উঠল সোহা। আদ্র উঠে দাঁড়িয়ে বলল, আয়, আমার ঠোঁট থেকে তোর ঠোঁটেও একটু দিয়ে দেই, তোকেও ভালো লাগবে গি। রুদ্র রুমে ঢুকতে ঢুকতে বলল, ছি ছি, শেষমেশ তোরাও।
সোহা পেছনে ফিরে রুদ্রকে দেখে ঘাবড়ে গিয়ে আদ্রর দিকে তাকাল। আদ্র ঠাস করে কি ঠোঁটকাটা কথা বলে ফেলল। ওর কথাটা বলা ঠিক হয়নি। এই মুহূর্তে আদ্রই সোহাকে তাড়া দিয়ে বলল, তুমি তোর রুমে যা, বাকিটা আমি করে নিব গো। সোহা মাথা নিচু করে চলে গেল। রুদ্র গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আদ্রর দিকে এগিয়ে এল। আদ্রকে বলল, যা বলার আজই বলেছিস। এরপরে যেন এমন বিহেভ করতে না দেখি গু। আদ্র মাথা চুলকে বলল, আসলে ওইভাবে বলিনি কথাটা। ও অনেকক্ষণ ধরে হাসছিল, তাই রাগ করেই বলে ফেলেছি গু। রুদ্র শক্ত গলায় বলল, যেভাবেই বলিস না কেন, এখন যদি আমি না এসে অন্য কেউ আসত তখন? আদ্র দৃষ্টি নিচে নামিয়ে বলল, সরি ভাইয়া, আর হবে না গু। রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে চলে গেল। যা বলতে এসেছিল তা আর বলল না। আরও একটা নতুন দিন। আজ অধরা আর সোহার কলেজ খোলা। দুজনেই ঘুম থেকে উঠে যে যার মতো ব্যস্ত রেডি হতে। রেডি হয়ে নিচে এসে দুজনের দেখা হল। অধরা হাসি খুশি থাকলেও সোহার মনটা আজ ভীষণ ভার। রাতের সেই ঘটনার জন্যই এমন। তবে অধরা জানে না। সোহা ঠিক করেছে বাড়ি থেকে বের হয়ে ওকে বলে দেবে। রুদ্র আজ প্রথম নিজেদের অফিসে যাবে। সাথে যাবে আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ। আদ্র যাবে না। ও ভার্সিটিতে যাবে। প্রতিদিনের মতো আদ্র আজকেও অধরা আর সোহাকে সাথে নিয়ে যাবে। আদ্র রেডি হয়ে নিচে এল। অধরা ওকে দেখে দাঁত চেপে খাবার টেবিলে বসে রইল। আদ্র রুদ্রর পাশে বসতে নিলে অধরা ডেকে বলল, ভাইয়া আমার পাশে বসো গু। আদ্র পা বাড়াতে নিলে রুদ্র আদ্রর হাত ধরে বলল, এখানেই যখন বসতে চেয়েছিলি এখানেই বস গ। আদ্র রুদ্রর পাশেই বসল। আর কেউ না জানলেও রুদ্র জানে অধরা আদ্রকে কি করতে পারে। রাতের ওই ভয় দেখানোর জন্য এখন নিশ্চয়ই মারবে। তাই রুদ্র আদ্রকে যেতে দিল না। রুদ্র, আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ খাওয়া শেষ করে চলে গেল অফিসের উদ্দেশ্যে। ওরা চলে যেতেই অধরা আদ্রকে একা পেল। আর নাটকীয় ভঙ্গিতে বলল, ভাইয়া জানো রাতে না একটা ভূত এসেছিল গু। আদ্রর গলা দিয়ে আর খাবার নামতে চাইল না। তবে কি বুঝে গিয়েছে? আদ্র অধরার কথার উত্তর দিতে স্বাভাবিক হয়ে বলল, কি বলছিস ভূত? যা পাগল, ভূত বলতে কিছু হয় না গু। অধরা হেসে বলল, হয় হয় আমি দেখেছি গু। তাই? হুম। আর জানো সে ভূতটা কে? আদ্র আর সোহা দুজনে চোখ চাওয়াচাওয়ি করল। অধরা হেসে বলল, আরে তোমরাও না, এমনই বললাম। সিরিয়াস হচ্ছ নাকি? আসলে ভূত বলতে কিছু হয় না গি। আদ্র হেসে মাথা নাড়িয়ে বলল, হুম, ঠিক বলেছিস। ভূত বলতে কিছু নেই গু। অধরা মনে মনে বলল, আজকে ভূত সেজে তোমাদের দুজনকে ভয় দেখাব। তখন বুঝবে কেমন লাগে। তিনজনে খাওয়া শেষ করে বেরিয়ে গেল। আদ্র গাড়িতে উঠল ড্রাইভ করতে। অধরা আদ্রর পাশে সোহাকে বসিয়ে নিজে ব্যাক সিটে চলে গেল। ফোন নিয়ে স্ক্রোল করতে শুরু করল অধরা। সোহা থেকে থেকে আদ্রর সাথে কথা বলার চেষ্টা করছে। আদ্র শেষে ওর দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? হুম। রুদ্র ভাইয়া কি রাতে কিছু বলেছিল? না, তারপর আর কিছু বলেনি গু। ওহ আচ্ছা গি। আদ্র ওদের দুজনকে কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেল। সোহা গাড়ি থেকে নেমেই অধরাকে বলল, আপু জানো রাতে কি হয়েছে? কি হয়েছে গু? সোহা হাঁসফাঁস করতে করতে বলল, জানো রাতে আদ্র ভাই একটা কথা বলে ফেলেছিল। সেটা আবার রুদ্র ভাই শুনে নিয়েছে গি। তো কি বলেছিল তোর আদ্র ভাই? আসলে মানে আদ্র ভাই রাতে তোমাকে ভূতের ভয় দেখাতে ভূত সেজেছিল। প্ল্যানটা রুদ্র ভাইয়েরই ছিল। তো তোমাকে ভয় দেখানো শেষ হলে আমি আদ্র ভাইয়ের মেকআপ রিমুভ করে দিচ্ছিলাম আর ভাইয়ার ঠোঁটে লিপস্টিক পরা দেখে হাসছিলাম। ভাইয়া তখন বলেছিল যে আমার ঠোঁট থেকে তোর ঠোঁটে লিপস্টিক দিয়ে দেই, ভালো লাগবে। সেটাই রুদ্র ভাই শুনে নিয়ে বলেছে, ছিছি শেষমেশ তোরাও। এরপরে মনে হয় আদ্র ভাইকেও সাবধান করে দিয়েছে গি। অধরা ভাবুক গলায় বলল, করুক, তোরা প্রেম চালিয়ে যা। আমি আছি তোদের সাথে গু। কলেজ শেষ করে অধরা আর সোহা একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরে এল। ইচ্ছে করেই ড্রাইভারকে আসতে না করেছে। ওদেরও তো একটু স্বাধীনভাবে আরও 5টা মানুষের মতো একা একা চলে আসতে। আজ তাই করেছে। তার মধ্যে আবার আজকে মেঘলা মেঘলা ওয়েদার।
ওদের বাড়িতে আসার পরপরই রুদ্র ফিরে এসেছে। তবে অধরা জানে না। অধরা শাওয়ার নিতে যাবে ঠিক তখন বৃষ্টি শুরু হল। অধরা রুম থেকে বেরিয়ে সোহার রুমে চলে গেল। এসে দেখল সোহা মাত্র শাওয়ার নিয়ে বের হল। অধরা তবুও জিজ্ঞাসা করল, সোহা বৃষ্টিতে ভিজবি? আপু মাত্র গোসল করলাম। আরেকটু আগে বললে ভিজতে পারতাম গু। ঠিক আছে থাক তাহলে, একাই যাচ্ছি। অধরা ছাদে চলে গেল। এদিকে রুদ্রর দৃষ্টি থেকেও রেহাই পেল না। রুদ্র ফর্মাল ড্রেস চেঞ্জ করে টি-শার্ট আর শর্ট প্যান্ট পরে চলে গেল। অধরা ছাদে এসে মুক্ত পাখির মতো বৃষ্টিতে ভিজছে। রুদ্র এসে ছাদের দরজা বন্ধ করে দাঁড়াল। না হলে আবার কোনো কথা বললে রেগে চলে যেতেও পারে অধরা। অধরা এগিয়ে এসে বলল, বৃষ্টিতে ভিজবেন নাকি? হুম ঘ। অধরা রুদ্রর সাথে কথা বলে পুনরায় ফিরে এলো ফাঁকা জায়গায়। রুদ্র ঠাই দাঁড়িয়ে ঘাড় চুলকে বিড়বিড় করল, ইস বিয়ে করা বুটাকে এগিয়ে গিয়ে হাতটাও ধরতে পারছি না। ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি। যা করার তাড়াতাড়ি করতে হবে। রুদ্র তৎক্ষণাৎ অধরাকে ডাকল, এই শোন আর ভিজিস না। ঠান্ডা লেগে যাবে, নিচে চল। আর একটু থাকি। না এখনই চল। আর একটা জায়গায় যেতে হবে। কোথায়? আছে পরে বলবো। এখন নিচে চল। আপনি চলে যান। আমি আরেকটু পরে যাব। রুদ্র ধমক দিয়ে বলল, আবার বেশি কথা বলিস। নিচে চল। অধরা মিনমিন করে বলল, যাচ্ছি। ভালো করে বলতে পারেন না গি। অধরা গটগট করে এসে ছাদের দরজা খুলে চলে গেল। রুদ্র ছাদের দরজা ভিতরে থেকে লাগিয়ে চলে এলো নিচে। দুজনকে একই সাথে ভিজে আসতে দেখে অনিমা দাঁড়িয়ে পড়লেন। মনে মনে ভাবলেন হয়তো দুজনের মাঝে ভালোবাসা জন্মাচ্ছে। অতঃপর অধরা আর রুদ্র তার মুখোমুখি হওয়ার আগেই চলে গেলেন। অধরা নিজের রুমে চলে এলো। আর রুদ্র ওর রুমে। দুজনেই শাওয়ার নিয়ে নিল। সোহা এলো অধরাকে ডাকতে। অধরা শাওয়ার নিয়ে বের হতেই সোহা বলল, খাবে না? দাঁড়া, রেডি হয়ে নেই গু। ঠিক আছে গি। অধরা আয়নার সামনে এসে চুলগুলো শুকাতে শুকাতে সোহাকে বলল, আদ্র ভাইয়ের সাথে কথা হয়েছে? ভাইয়াই ডাকতে পাঠাল। বল যে অধরাকে ডেকে নিয়ে আয়, একসাথে খাই। দাঁড়া হয়ে এসেছে প্রায়। এখন চুল না শুকালে আর শুকবে না গে। ঘ। অধরা হেয়ার ড্রায়ারটা দিয়ে চুল শুকিয়ে ওড়নাটা গলায় পেঁচিয়ে বের হল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই রুদ্র সিঁড়ির কাছে এসে অধরাকে বলল, তোকে কি বলেছি মনে আছে? কি বলেছেন? ভুলে গিয়েছিস? বললাম না একটা জায়গায় যাব। অধরা কোমরে হাত গুজে বলল, এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, কি করে যাবেন শুনি? যাবি না তাহলে? পরে যাব। ঠিক আছে গি। সন্ধ্যার পরে আরমান, নেওয়াজ, রুকাইয়া আর অনিমা আদ্রর সাথে কথা বলতে এলেন ওর রুমে। আদ্র শুয়ে ফোন স্ক্রোল করছিল। মা বাবা আর মেজো চাচিকে দেখে উঠে বসল। তিনজনই বিছানায় বসলেন। অনিমা আবার উঠে দরজা লাগিয়ে দিয়ে এলেন। আদ্র জিজ্ঞাসা করল, কিছু বলবে তোমরা? রুকাইয়া বললেন, দরকারি কথা গু। কি বলো? আরমান নেওয়াজ বললেন, তোমার বড় ভাইয়ের বিয়ের জন্য তোমাকে একটা কাজ করতে হবে গি। তা না হয় বুঝলাম, কিন্তু কি কাজ? আরমান নেওয়াজ বুঝিয়ে বললেন, শোনো, রুদ্র এসেছে অনেক দিন পার হল। বিয়ের কথাটা তো ঠিক সেভাবে উঠছেই না। সে হিসেবে তোমার কাজ অনেক। একটু পরে তুমি সবার সামনে আমাকে বলবে, বাবা আমি বিয়ে করতে চাই। আদ্র কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করতে চাই সেটাই বলতে হবে? তাই বলতে হবে। আর কিচ্ছু বলতে হবে? এরপরে তোমার মা আর মেঝো ভাবি সব ম্যানেজ করে ফেলবে গু। বাবা আমাকে আরও একটু ভালো করে বোঝাও। রুকাইয়া বললেন, শোন, তুমি সবার সামনে বলবি বিয়ে করতে চাস। মেয়ের বাড়ি থেকে চাপ দিচ্ছে। আমরা বলবো রুদ্র বিয়ে করেনি, তুমি কেন আগে বিয়ে করবি? সেই হিসেবে তো রুদ্রর উপরে চাপ পড়বে। ও আর উঠে পড়ে লাগবে বিয়ে করতে গু। আদ্র কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তোমাদের প্ল্যান মতোই কাজ করব গু। রাতের খাবার খেতে বসেছে সবাই। আদ্র ওর বাবার কথা অনুযায়ী এখন বিয়ের কথা বলবে।
অধরাকে আগেই বলেছে ও একটা বিয়ের কথা নিয়ে একটু নাটক করবে। সোহাকে জানায়নি বলতে ওর অবধি যেতেই পারেনি। আদ্র সবার সামনেই আরমান নেওয়াজকে বলল, বাবা একটা বলতে চাই। হুমুম বলো। বাবা আমি বিয়ে করতে চাই। সোহা কথাটা শুনতেই আদ্রর দিকে তাকাল। লাজুক চোখে তাকিয়ে একটু হেসে মাথাটা নত করে রইল। আরমান নেওয়াজ আদ্রকে বললেন, বিয়ে করবে? রুদ্র তো এখনও বিয়ে করেনি গি। পাশ থেকে রুকাইয়া এসে বললেন, রুদ্র বিয়ে করেনি, এখন আদ্রর উপরেও বিয়ের চাপ পড়ছে। যে মেয়েকে ভালোবাসে সে মেয়ের বাড়িতে চাপ দিচ্ছে গি। সোহা তৎক্ষণাৎ আদ্রর দিকে তাকাল। আদ্র চোখ সরিয়ে ওর বাবার দিকে তাকাল। সোহা টলমল চোখে প্লেটের দিকে তাকাল। না উঠতে পারছে না, ওর গলা দিয়ে খাবার নামছে। আরমান নেওয়াজ খেতে খেতে বললেন, রুদ্র আগে বিয়ে করুক, আদ্রর বিয়ে না হয় ঠিক করে রাখব। আরিফ নেওয়াজ এতক্ষণ কোনো কথা বলেননি। শেষে আদ্রকে বললেন, আদ্র মেয়েটার বাড়ি কোথায়? তুমি ঠিকানা দিও, আমরা না হয় বিয়ে ঠিক করে আসব। আদ্র মনে মনে বল, নাটক করতে গিয়ে ফেঁসে গেলাম নাকি? ও অসহায় দৃষ্টিতে তাকাল রুকাইয়ার দিকে। রুকাইয়া আবার অনিমার দিকে তাকাল। অনিমা এগিয়ে এসে আরিফ নেওয়াজকে বললেন, আপনি আমার বোনের মেয়ে ঝিলিককে দেখেছেন না? জীবনের বোন। ওই তো ঝিলিককেই আদ্র পছন্দ করে। আসলে দুলাভাই ঝিলিকের জন্য ছেলে দেখেছে, বিয়েটাও তাড়াতাড়ি দিতে চায়। সেক্ষেত্রে বুঝতেই তো পারছেন গু। আরিফ নেওয়াজ আরমান নেওয়াজকে বললেন, ভাইজান কি বলেন, কথা বলতে যাবেন? হুম। ছেলে যখন পছন্দই করেছে তাহলে তো বিয়ের কথা বলতে যেতেই হবে। কিন্তু রুদ্রকে বিয়ে না করিয়ে ওর বিয়েটা ঠিক করে রাখব কি করে? রুদ্র ওর বাবার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কথাটা গিলে প্লেটের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগল যা করার তাড়াতাড়িই করতে হবে। তবে আদ্রর প্রেমটা ওর মাথায় ঢুকছে না। যতদূর জেনেছিল ও সোহাকে ভালোবাসে। এখন আবার অন্যদিকে ঘুরে গেল কেন? সোহা আর খাবার খেল না, উঠে চলে গেল। আদ্র সেদিকে তাকিয়ে অধরাকে ইশারা করল। ইশারা মাথা নাড়িয়ে বোঝালো সোহাকে বোঝাবে। অধরা খাওয়া শেষ করে সোজা সোহার রুমে চলে গেল। সোহা ওর রুমে নেই। অধরা ওর রুমের ব্যালকনি আর ওয়াশরুমে খুঁজল কিন্তু পেল না। তাহলে গেল কোথায়? অধরা দৌড়ে চলে গেল ছাদে। কিন্তু ছাদের দরজা ভিতরে থেকে বন্ধ। সেখানে থেকেও চলে এলো অধরা। পরপর সব রুমগুলোতে উকি দিয়ে দেখল কিন্তু কোথাও পেল না। অধরা রুমে এলো। সেখানে এসে দেখল সোহা শুয়ে কাঁদছে। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তুই এখানে আর আমি তোকে কোথায় না খুঁজেছি গু। সোহা উঠে বসে অধরাকে ধরে কাঁদতে লাগল। অধরা কোনোরকম ওকে ছাড়িয়ে দরজা বন্ধ করে এসে সোহাকে ধরল। সোহা কাঁদতে কাঁদতে বলল, আদ্র ভাই আমাকে ভালোবাসে না, ঠিকই অন্যজনকে বিয়ে করে নিবে গু। অধরা সোহার মাথায় হাত রেখে বলল, শোনো আমার কথা, আদ্র ভাই বিয়ে করবে না। বিয়ে তোকেই করবে গু। মিথ্যে বলো না আপু। আমি জানি ভাইয়া ওই ঝিলিক আপুকেই ভালোবাসে। আর আমার সাথে ঝাড়ি মেরে কথা বলে। আমাকে ভালোবাসে না গি। তোকে বলেছি না ভাইয়া তোকে ভালোবাসে। তুই কি আমার কথা বিশ্বাস করিস না? এতই অবিশ্বাস আমার উপরে কি? তাহলে বলো ভাইয়া কেন সবার সামনে ঝিলিককে বিয়ের কথা বলল? অধরার কাছে এই প্রশ্নর উত্তর নেই। তাই ও চুপ হয়ে রইল। আদ্র বলেছিল বিয়ের নাটক করবে, কিন্তু এমন নাটক সেটা ওর ধারণাতেই ছিল না। সোহা অধরার বুক থেকে উঠে চোখমুখ মুছতে মুছতে বলল, আমি আব্বুকে কল দিব। বলবো এসে যেন আমাকে নিয়ে যায়। আমি থাকব না এখানে। আমি সহ্য করতে পারব না এত কিছু গু। অধরা সোহাকে সান্ত্বনা দিতে বলল, আমি আছি না, তুই এত হাইপার হচ্ছিস কেন? শুয়ে থাক, আমি একটু আসছি। এক্ষুনি আসব, কাঁদবি না একদম গে। অধরা বিছানায় থেকে নেমে দরজা খুলে চলে গেল। এসে ঠেকল রুদ্রর ঘরের সামনে। নক না করেই ঢুকল। রুদ্র বিছানায় শুয়ে ইফতির সাথে কথা বলছিল। অধরা এসে বিছানার এক কোণে দাঁড়িয়ে রইল। রুদ্র কল কেটে দিয়ে বলল, কিছু বলবি? হুমুঙ্ঘ। বল। অধরা বিছানার এক কোণে বসে বলল, আদ্র ভাইয়া না সোহাকে ভালোবাসে। এখন সবার সামনে ঝিলিক আপুকে বিয়ের কথা বলছে। তারপর থেকে সোহা কেঁদেই চলেছে। এখন কি করব?
রুদ্র উঠে বসে বলল, তুমি কি ওদের প্রেমের ওকালতি করিস? কি? না মানে আদ্রর কিছু হলে তোর কাছে সাহায্য নেয়, আবার সোহার কিছু হলে তোর সাহায্য নেয়। তাই বলছিলাম বাজে কথা বন্ধ করে একটা আইডিয়া দিন রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, আইডিয়া পরে, আগে আমার কেসটা সলভ করত আপনার আবার কি হলো? একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটার বাবা একটা একটা আতঙ্ক বলতে পারিস। উনার মন জয় করব কি করে রে? অধরা ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। কথাটা যেন ওর গায়ে বিঁধল। রুদ্র মনে মনে বল, এই যা কি বলে ফেললাম। অধরা উঠে দাঁড়াল আর শক্ত গলায় বলল, যেদিন ওই মেয়ের নামসহ বলতে পারবেন আমাকে, সেদিন সাহায্যের কথা বলবেন। এর আগে অহেতুক ভনিতা করে কথা বলবেন না কথাটা শেষ করে গট গট করে বেরিয়ে গেল। রুদ্র বিছানায় থেকে নামতে নামতে বলল, বাপ একটা আতঙ্ক, আর মেয়ে আরও বড় আতঙ্ক। এই অধরা দ্বারা মেয়ের নাম বলছি, যাস না। রুদ্র অধরার পেছন পেছন ছুটল। অধরা রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় এল। রুদ্র ওকে না ডেকে ওর রুমের থেকে 2 কদম দূরে দাঁড়িয়ে রইল। এদিকে অধরা আদ্রকে মেসেজ দিল, কোথায় তুমি? এদিকে সোহা কেঁদেই যাচ্ছে। এপাশে থেকে আদ্র মেসেজ দিল, বাবার সাথে বাহিরে এসেছি, একটু পরে আসছি। ওকে কাঁদতে না কর। আমার কথা শুনছে না, তুমি এসো তাড়াতাড়ি। আসছি। তুমি তাও চেষ্টা কর। এই মুহূর্তে আবার রুদ্র কল দিল অধরাকে। অধরা কলটা ধরে বলল, কি হয়েছে? ওই রুমে থেকে এই রুমে কল কেন দিচ্ছেন? তাহলে রুমে আয়, একসাথে বসে কথা বলি। পারব না না পারলে তাহলে ফোনেই কথা বল। তাও পারব না তাহলে দরজা খোল। কি? দরজাটা খোল না, রুমে সোহা আছে রুদ্র কি যেন ভেবে বলল, একটু খোল, তোকে একটু দেখেই চলে যাব। প্লিজ প্লিজ না করিস না ঠিক আছে, দাঁড়ান অধরা কল কেটে দিয়ে বিছানায় থেকে নেমে দরজা খুল। রুদ্র একটা টেডি স্মাইল দিয়ে হুড়মুড়িয়ে রুমে ঢুকল। সোহা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বলে দেখতে পেল না। অধরা বলল, আপনি একটু দেখতে চেয়ে রুমে ঢুকলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ঢুকেছি অধরা চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র এগিয়ে এসে অধরার কানের কাছে ফিসফিস করে বলল, অন্যের প্রেমের ওকালতি না করে আমার প্রেমটা করিয়ে দে। বিনিময়ে যা চাস তাই দিব। যদি আমার জানটাও চাস তাও দিয়ে দিব অধরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কে সে আগে বলুন। রুদ্র কোনো ভনিতা না করে মুচকি হেসে বলল, তুমি আমি? রুদ্র মাথা নাড়িয়ে বলল, না, আরিফ নেওয়াজের একমাত্র আতঙ্ক। সরি একমাত্র মেয়ে অধরা চোখ ছোট ছোট করে বলল, কি বললেন আবার বলুন? আতঙ্ক কাকে বললেন? রুদ্র অধরার 2 গাল টেনে হেসে বলল, আতঙ্ক না, আমার পিচ্চি বউ হোসকে। অধরা ভাবল ও কি স্বপ্ন দেখছে নাকি। রুদ্র এত সহজেই বলে দিল সব। অধরা ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। রুদ্র ওর দিকে তাকিয়ে হেসে গালে হাত ছুঁয়ে বলল, ঘুমিয়ে পড়, আর পাশেরটাকে সান্ত্বনা দেগি। রুদ্র চলে যাবে ঠিক তখন অধরা পেছনে থেকে বলল, এখন যা বললেন সব কথা মজা করে বললেন তাই না? রুদ্র ঘাড় ঘুরিয়ে তাকাল। তির্যক কণ্ঠে বলল, রুদ্র নেওয়াজ আর যাই হোক সম্পর্ক নিয়ে মজা করার মানুষ না। আমি তোকে ভালোবাসি অধরা থমথমে মুখে জিজ্ঞাসা করল, বড় আব্বু আর বড় আম্মুর চাপে পড়ে বলছেন না তো? রুদ্র হাসল। এক পা এগিয়ে আবারও পেছনে ফিরে বলল, চাপে পড়েই হোক আর যেমন করেই হোক, ভালোবাসি মানে ভালোবাসি। আর এর থেকে ব্যতিক্রম কোনো উত্তর আমার কাছে নেই। তুমি যেভাবেই নিছো না কেন, আমার থেকে একটা উত্তরই আসবে, আমি তোকে ভালোবাসি এই বলে রুদ্র চলে গেল। অধরা সেদিকে তাকিয়ে খুশি হল। মুচকি হেসে পেছন ফিরল। সামনে আবার সোহাকে দেখে সব খুশি হাওয়া হয়ে গেল। বেচারিকে বোঝাতে চেয়েও পারছে না। ও ফোনটা হাতে নিয়ে আদ্রকে মেসেজ দিল, তোমার আসতে কতক্ষণ লাগবে? আদ্র গাড়ি ড্রাইভ করছে। পাশে ওর বাবা আরমান নেওয়াজ ফোন স্ক্রোল করছেন।
আদ্র ফোনটা হাতে নিয়ে অধরার মেসেজ রিপ্লাই দিল। আসছি, একটু ওয়েট কর না। সোহা ঘুমিয়ে গেল প্রায়। ঘুমাক। পারলে তুনিও ঘুমা। দরজাটা খোলা রাখিস। কথা বলবো সোহার সাথে। ঠিক আছে। আদ্র ফোনটা রেখে চিন্তিত হয়ে স্টিয়ারিং ঘুরাচ্ছে। আরমান নেওয়াজের কাছে ছেলের চিন্তিত ভরা মুখখানা নজর এড়াল না। তিনি ফোনটা রেখে জিজ্ঞাসা করলেন, কিছু নিয়ে চিন্তা করছো নাকি? আদ্র মাথা নাড়িয়ে বলল, ওই আর কি একটা প্রেজেন্টেশন আছে কালকে। সেটা নিয়েই চিন্তায় আছি গু। ওহ, আমি ভাবলাম অন্য কিছু নিয়ে গি। আদ্র মনে মনে বল, কি নিয়ে যে চিন্তায় আছি যদি বলতে পারতাম তাহলে কতই যে ভালো হতো বলে বোঝাতে পারব না। এখন সোহার কথা বলতেও পারছি না। এখন বাড়িতে যাব, সোহাকে বোঝাবো, তারপর এই চিন্তা থেকে মুক্তি পাব। আদ্র কথাগুলো মনে মনে বলে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, এই যে বিয়ে নিয়ে এত নাটক করছি, তোমার বড় ছেলে কি বিয়েতে এবার রাজি হবে? আরমান নেওয়াজ ভাবুক গলায় বললেন, হবে হবে। তবে ওকে এত প্রেসার দিলেও তো হবে না। আস্তে আস্তে সব করুক ও। তাও খারাপ বলনি গ। আদ্র বাড়িতে ফিরল তখন বাজে রাত 11টা। গাড়িটা গ্যারেজে রেখে খুব তাড়াহুড়ো নিয়ে বাড়ির ভিতরে ঢুকল। আরমান নেওয়াজি মেইন দরজা বন্ধ করে চলে গেলেন আগে। আদ্র ড্রয়িং রুমের টিটেবিলের উপরে গাড়ির চাবিটা রেখে চলে এলো উপরে। অধরার ঘরের সামনে এসে দরজায় হাত দিতেই বুঝল দরজা খোলা। আদ্র রুমে ঢুকল। অধরা তখন ডায়েরি নিয়ে বসেছিল। আবার কিছু লিখছিল। আদ্রকে দেখে উঠে এসে দরজা বন্ধ করতে করতে বলল, দরজাটা তো বন্ধ করবে। কেউ এদিকে এলে তোমাদের সব কাহিনী ধরে ফেলবে গু। আদ্র স্বস্তি ফেলে বলল, তুমি আছিস তো, ধরবে না গ। এখন কথা বলো। আমি ব্যালকনিতে যাচ্ছি গু। থাক না এখানেই গে। অধরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, তোমাদের মাঝে থেকে আমি কি করব শুনি? ওকে উঠিয়ে কথা বলো, ঘুমায়নি, কাঁদছে। আমি ব্যালকনিতে গিয়ে বসছি গু। ঠিক আছে গি। অধরা পুনরায় ডায়েরিটা আর একটা কলম নিয়ে ব্যালকনিতে চলে গেল। ডায়েরিটা খুলে একটু আগে রুদ্রর বলা কথাগুলো লিখতে শুরু করল। এই ডায়েরিটাই ওর ভালো খারাপ সবসময়ের সাথী। সবকিছু এই ডায়েরিতে লিখে রাখবে। বিশেষ করে এই ডায়েরিটা লুকিয়েই রাখে। এমনকি সোহাকেও দেখায় না। এদিকে আদ্র এসে বিছানায় বসল। সোহার উপরে থেকে চাদর সরিয়ে নিতেই বুঝতে পারল সোহা ঘুমায়নি। ফিকরে ফিকরে কাঁদছে। আদ্র সোহাকে ধরে বসাল। সোহা বসে চোখ মুছে বলল, এখানে এসেছ কেন? তোর জন্য এসেছি গু। সোহা মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী কণ্ঠে বলল, আসতে হবে না। তুমি ঝিলিকের কাছেই যাও। ওকে তো ভালোবাসো। আমাকে তো ভালোবাসো না। তাহলে আমার কাছে কি? আদ্রপা তুলে বসল বিছানায়। এরপরে রয়েসে বলল, তুই আসলেই একটা গাধা। তোর কাছে কেন আসি তুমি বুঝিস না? তোকেই তো ভালোবাসি। আমাকে ভালোবাসো তাহলে ঝিলিককে বিয়ের কথা সবার সামনে বলতে পারলে কি করে? তুমি পুরো কথাটা তো শুনবি। কি কথা? আদ্র বলল, শোনো, ঝিলিককে বিয়ের করব, এটা সম্পূর্ণ একটা নাটক। বাবা এসব বলতে বলেছে। আদ্র সোহাকে সব কথা খুলে বলল। শেষে সোহা রেগে গিয়ে পাশে থেকে বালিশটা নিয়ে মারতে মারতে বলল, যদি সত্যি বিয়ে ঠিক করে আসে তাহলে দেখো তোমার কি করি গিয়ে। আদ্র বালিশটা কেড়ে নিয়ে বলল, আরে যাবে না। আর সব বলেই তো দিয়েছি তোকে। এখন ঘুমা, অধরাও মনে হয় ঘুমাবে। আমি আসি। আদ্র বিছানায় থেকে নামার আগে ব্যালকনির দরজার দিকে একবার তাকাল। এরপরে সোহার দিকে এগিয়ে এসে আস্তে করে বলল, চলে যাচ্ছি, একটা কিস দিবি? সোহা আদ্রর কাঁধে কিল মেরে বলল, কী সব বলছো, যাও তো। আদ্র আবারও পা উঠিয়ে রয়েসে বসে বলল, না যাব না, একটা কিস দিবি তারপর যাব। দরকার হলে এখানেই বসে থাকব। তোদের ঘুম নষ্ট করব। কি করবি বল? যা, গালে ছোট্ট করে একটা কিস দেগি। কিন্তু আপু দেখে ফেললে। আদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, দিলে দে, না দিলে চলে গেলাম। আর যদি না দিস তাহলে ওই ঝিলিককেই বিয়ে করে নিব, দেখিস গু। সোহা মাথা নাড়িয়ে বলল, না। দিচ্ছি দিচ্ছি। সোহা আদ্রর গালে কিস করে আশফাস করতে করতে বলল, এখন চলে যাও প্লিজ।
আপু এসে পড়বে গু। আদ্র হেসে বলল। যাচ্ছি গু। আদ্র উঠে অধরার কাছে এসে বলল। অধরা রুমে এসে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড় গু। অধরা উঠে দাঁড়িয়ে বলল। বাব্বাহ, এখন দেখি খুশি খুশি লাগছে। ব্যাপার কি? আদ্রর পেটে আর কথা রইল না। আস্তে করে বলেই দিল। বলদের কাছে একটা কিস চেয়েছি। গালে কিস দিয়ে মনে কর এখন ভয়ে স্ট্রোক করার পর্যায়ে চলে গিয়েছে গু। অধরা হেসে বলল। বাহ, ভালোই তো, ট্রিট দিও কালকে গু। তা দেব, এখন শুয়ে পড়। আমি গেলাম রে। ঠিক আছে গি। আদ্র রুম থেকে বেরিয়ে গেল। বাহিরে দাঁড়িয়ে ছিল রুদ্র। আদ্রর খুশি রুদ্রর চোখেও পড়ল। রুদ্র ওকে ডেকে বলল। এত রাতে এখানে? আসলে একটু কথা বলতে গিয়েছিলাম ওদের সাথে গি। ও হোগ। আদ্রকে আর কিছু বলল না। ও চলে গেল। রুদ্র সেখানেই দাঁড়িয়ে ফোনটা বের করে মেসেজ দিল অধরাকে। কিরে, কোনো উত্তর দিলি না যে? এই লিখে দিল। এপাশে অধরা ফোনটা হাতে নিয়ে রুদ্ররই কল না হয় মেসেজের অপেক্ষায় ছিল। আর মেসেজও পেল। অধরা লিখল। কি উত্তর দিব? ভালোবাসি বললাম যে, সেটার উত্তর কিছুই তো বললি না। আপনি দাঁড়ালেনই না, কি করে বলবো? দাঁড়ালে কি বলতি? বলতাম কিছু একটা। তাহলে আবার আয়, আমি তোর রুমের সামনেই দাঁড়িয়ে আছি। অধরা কপাল কুঁচকে লিখল। রুমে যাননি? উহু। কেন? তোর থেকে কিছু একটা শুনে তারপর যাব। কি শুনতে চান? ভালোবাসিস আমায়? অধরা হেসে লিখল। বলতেই হবে? হুম, বলতেই হবে। এখন না, পরে বলবো। ঘুম পাচ্ছে অনেক। এড়িয়ে যাচ্ছিস? উহু। রুদ্র বুঝতে পারছে অধরার উত্তর হ্যাঁ হবে। তাই ও এখন আর কথা বাড়াতে চাইল না। লিখল। ঠিক আছে, তাহলে পরেই বলিস। আর এখনই ঘুমিয়ে পড়বি? পাশেরটা ঠিক হয়েছে? দেখলাম তো আদ্র বের হল। দুজনের মিল হয়েছে। ওহ, তাহলে ঘুমা। আপনি ঘুমাবেন না? হুম। পরদিন সকালবেলা রুদ্র ঘুমিয়েছিল। হঠাৎ করে দরজায় চাপড় মারার শব্দে ওর ঘুম ভাঙল। কোনোরকম উঠে বসে পাশে থেকে টি-শার্টটা হাতে নিল। ও আবার রাতে খালি গায়েই ঘুমায়। বলতে গেলে অভ্যাস। টি-শার্ট পরে বিছানায় থেকে নামল রুদ্র। দরজাটা খুলে দিতেই অধরাকে দেখে অবাক হল। অধরা রুমে ঢুকতে ঢুকতে বলল। কখন থেকে দরজা ধাক্কাচ্ছি শোনেননি? ওই ঘুমিয়েছিলাম ঘে। অধরা হাতে কফি নিয়ে এসেছে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে রইল। অধরা কফির মগটা বিছানার সাইড টেবিলে রেখে বলল। দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন। আমি কফি বানিয়ে এনেছি। আর একটা কথা বলতে এসেছি, একটু পরে কলেজে যাব। আপনাকে নিয়ে যেতে হবে গু। রুদ্র অবাক হয়ে তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমে চলে গেল। ভাবতে লাগল, এক রাতে এত পরিবর্তন। অধরা রুম থেকে বেরোনোর আগে রুদ্রর বিছানাটা গুছিয়ে দিয়ে চলে গেল। রুদ্র ওয়াশরুম থেকে ফিরে এসে দেখল অধরা রুম থেকে চলে গিয়েছে। বিছানা গোছানো দেখে বুঝল অধরাই গুছিয়ে দিয়ে গিয়েছে। রুদ্র ভাবল, অধরার মাঝে এত চেঞ্জ কি কালকে ভালোবাসি কথাটা বলার পর থেকে নাকি? ভাবতে ভাবতে কফিতে চুমুক দিল রুদ্র। পরক্ষণেই মাথা নাড়িয়ে বলতে বাধ্য হল, মন্দ না। ভালোই কফি বানায়। এর জন্যই হয়তো ওর হাতের কফি এত এক্সপেন্সিভ। এদিকে অধরা রুমে ফিরে রেডি হল। এর মাঝে আরিফ নেওয়াজ এলেন। অধরার দিকে মন ভরে তাকিয়ে রইলেন। এই এক মেয়েই যেন তার সব। মেয়ের কাছে এলেই সব চিন্তা দূর হয়ে যায়। তিনি অধরার সাথে টুকটাক কথা বলে চলে গেলেন। অধরা পুরোপুরি রেডি হয়ে চলে গেল সোহার কাছে। সোহাকে ডেকে নিচে নামল। রুদ্র রেডি হয়ে নিচে নেমে দেখল আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর আদ্রর খাওয়া প্রায় শেষ। রুদ্র খাবার টেবিলে বসতে বসতে আরমান নেওয়াজকে বলল। বাবা, আমার অফিসে যেতে দেরি হবে, তোমরা অপেক্ষা করো না, চলে যাও। আরমান নেওয়াজ বললেন। ঠিক আছে, সাবধানে এসো। আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ চলে গেলেন বাহিরে। আদ্র গাড়ির চাবি নিয়ে সোহার দিকে তাকিয়ে চোখ মেরে চলে গেল। সোহা লাজুক হেসে খাওয়ায় মনোযোগ দিল। এই দেখে রুদ্র মনে মনে বলল, আমারও সময় আসবে, তখন তোরাও চেয়ে চেয়ে দেখবি।
শুধু আর কয়টা দিন সময় দে। অনিমা রুদ্রর প্লেটে খাবার বেড়ে দিতে দিতে অধরাকে উদ্দেশ্য করে বললেন। অধরা, আজকে কলেজ ছুটি হলে কোথাও ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসিস তো। অধরা মাথা তুলে বলল। কেন? কোথাও যাবে নাকি? না, এমনই কাজ আছে একটু। ঠিক আছে, চলে আসব। অধরা গাড়ির কাছে এসে আগেই রুদ্রর পাশের সিটে বসল। রুদ্র এই দেখে কপাল কুঁচকে গাড়িতে উঠল। প্রতিদিন তো বলে বলে পাশে বসাতে হয় ওকে, আর আজকে আপনাআপনিই বসল। অধরার এই পরিবর্তন খুব ভাবাচ্ছে রুদ্রকে। তবে কি অধরা ভালোবাসে বলবে? রুদ্র স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের দিকে দৃষ্টি রেখে অধরাকে বলল। তোকে না আজ অন্যরকম লাগছে গি? অধরা তাকিয়ে রইল। রুদ্র পরপর বলল। আচ্ছা, তোর থেকে কিন্তু এখনও কোনো উত্তর পেলাম না গি। অধরা সিটে গা এলিয়ে দিয়ে বলল। আপনার একটুও ধৈর্য নেই? অপেক্ষা করতে চান না আপনি গি? রুদ্র ক্ষীণ হেসে বলল। হুম, ধৈর্য নেই তো আরও কি অপেক্ষা করতে হবে একটা উত্তরের জন্য? অধরা গভীর শ্বাস ছেড়ে হেসে বলল। ধৈর্য ধরুন, সঠিক সময় সঠিক উত্তর পেয়ে যাবেন গু। রুদ্র গভীর গলায় বলল। তবে নিরাশ করিস না, তোর জন্য সব ছেড়ে চলে এসেছি। অধরা রুদ্রর দিকে তাকিয়ে গভীর শ্বাস ছেড়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। দুপুরের দিকে রুদ্র একটু তাড়াহুড়ো নিয়েই আরমান নেওয়াজের কেবিনে ঢুকল। সেখানে আরিফ নেওয়াজও ছিলেন। দুজনে কথা বলছিলেন। রুদ্র সোজা আরমান নেওয়াজকে বলল। বাবা, আমি আধ ঘন্টার জন্য একটু বাহিরে থেকে আসছি, একটা কাজ পড়ে গিয়েছে গি। পাশ থেকে আরিফ নেওয়াজ বললেন। কোনো জরুরি নাকি? রুদ্র অবলীলায় বলে উঠল। মেজ আব্বু, অধরার কলেজ ছুটি হবে আর কিছুক্ষণের মধ্যে। বাড়িতে গাড়ি নেই, দুটো গাড়ি অফিসে। এখন অধরাকে বাড়িতে রেখে আসতে যাব। আরিফ নেওয়াজ কিছু বললেন না, তাজ্জব হয়ে বসে রইলেন। রুদ্রকে যত দেখছেন ততই অবাক হচ্ছেন। কিছু বলতে গিয়েও থেমে গেলেন। মুখে গাম্ভীর্য ভাব নিয়ে বসে রইলেন। আরমান নেওয়াজ রুদ্রকে বললেন। যাও, অধরাকে বাড়িতে রেখে এসো। রুদ্র অধরার কলেজের সামনে এসে দেখল গেটের কাছে কোনো স্টুডেন্ট নেই। ভাবল কলেজ কি ছুটি হয়ে গিয়েছে। সাথে সাথে ডেস্কে থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখল। কলেজ ছুটি হতে আরও 10 মিনিট বাকি আছে। রুদ্র হাফ ছেড়ে ফোনটা নিয়ে গাড়ি থেকে নামল। গাড়িতে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগল। এই রাস্তা দিয়ে যাচ্ছিল রুদ্রর এক ক্লাসমেট মীরা। মাঝে মাঝে মেসেজে কথা হয় ওর সাথে, আর এই অনেকদিন পরে দেখা হল। মীরা এগিয়ে এসে বলল। রুদ্র, কেমন আছিস? কতদিন পরে দেখা হলো। ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। তো দেশে কবে এলি? এই 15 দিনের মতো হবে ঘি। জানালি না তো? হুট করে এসেছি তো কাউকেই জানানো হয়নি গি। ওহ, তো কলেজের সামনে কি করছিস? গার্লফ্রেন্ড আছে নাকি? রুদ্র হেসে বলল। গার্লফ্রেন্ড না, বউ। মানে? বিয়ে করলি কবে? করেছিলাম কয়েক বছর আগে। এখন আবার অফিসিয়ালি বিয়ে করতে এসেছি গু। মীরা হেসে বলল। ওহ, এবার বুঝতে পেরেছি গু। ওদের কথা বলতে বলতে কলেজ ছুটি হল। অধরা সোহার সাথে বের হল। গেটের কাছে এসে প্রথমেই অধরার চোখ গেল রুদ্রর পাশে থাকা মেয়েটার দিকে। অধরার আগে দাঁত চেপে এগিয়ে এল। রুদ্র অধরার হাত ধরে মীরাকে বলল। মীরা, ও অধরা। ওর কথাই বলছিলাম। আর অধরা? ও মীরা, আমার ভার্সিটি লাইফের ক্লাসমেট কি। অধরা হেসে বলল। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো। তুমি ভালো আছো? হুম। রুদ্র অধরা আর সোহাকে গাড়িতে উঠে বসতে বলল। ওরা তাই করল। এদিকে রুদ্র মীরার কাছে বিদায় জানিয়ে বলল। তাহলে পরে কথা হবে ইনশাল্লাহ। এখন যাই রে, আবার অফিসে যেতে হবে গু। আচ্ছা, ভালো থাকিস। তুলিও। আর বিয়ের দাওয়াত রইল গু। অবশ্যই। তবে শোন, তোর পছন্দ আছে, খুব ভালো মানাবে তোর সাথে গি। থ্যাঙ্কস গ। ওয়েলকাম গ। রুদ্র গাড়িতে উঠে বসল। অধরা তো আলুর মতো মুখটা ফুলিয়ে রেখেছে। বাড়িতে আসা পর্যন্ত ওদের আর মাঝে আর কথা হয়নি।
রুদ্র খুব তাড়াহুড়ো করেই ওদের নামিয়ে দিয়ে চলে গিয়েছে। সন্ধ্যার দিকে আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ, রুদ্র আর আদ্র বাড়িতে ফিরে এল। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ রুমে ফিরলেন। আদ্র চলে গেল। আর রুদ্র নিজের ঘরে না গিয়ে অধরার রুমে গেল। ও তো বাড়িতেই নেই। ও গিয়েছে ওর মায়ের সাথে জীবনদের বাসায়। রুদ্র অধরাকে না পেয়ে সোহার রুমে এসে ওকে জিজ্ঞাসা করল, অধরা কই রে? আপু বড় খালাম্নির বাসায় গিয়েছে গি। ওহ, জীবনদের বাসায় নাকি? হুমুঙ্গ। সাথে কে গিয়েছে? মনিগ। ফিরবে কখন বলে গিয়েছে? আজই ফিরবে গ। রুদ্র রুমে চলে এলো। অফিসের ফর্মাল ড্রেস খুলতে খুলতে ভাবল, আমি যদি দেশে থাকতাম তাহলে অধরা আজ আমার বউ হয়ে থাকত। এমনকি কোথাও যাওয়ার আগে ওর কাছে বলেও যেত। আজকের মতো এভাবে না বলে খালার বাড়িও যেতে পারত না। পরক্ষণে ভাবল আদ্র সেদিন শয়তানি করে যে মেসেজ দিয়েছিল সেটাও সত্যি হতো। ও যদি এই কয়েক বছর দেশে থাকত তাহলে সত্যিই বাচ্চার বাপ হতো। কথাগুলো ভাবতে ভাবতে রুদ্র নিজেই নিজের মাথায় গাঁটটা মেরে বলল, ছি রুদ্র, তুমি কিসব চিন্তা করছিস? আগে বিয়ে কর, তারপর বাকিটা আল্লাহ ভরসা গু। এর পরপরই রুদ্র শাওয়ার নিয়ে স্কাই ব্লু রঙের টি শার্ট আর সাদা শর্ট প্যান্ট পরে নিল। রুকাইয়া খাবার খেতে ডাকলেন। রুদ্র খাবার খেয়ে আবার রুমে চলে ফিরল। তখনই ইফতি কল দিল। রুদ্র কই তুনি? বাড়িতে কেন? একটু আয় তো, একটা জায়গায় যাব। এখন? বেশি দূরে যাব না। যা পরে আছিস ওইভাবেই আয়। ওকে। রুদ্র আয়নার সামনে এসে চুলটা ঠিক করে পারফিউম নিয়ে চলে গেল। তার ঠিক আধ ঘণ্টা পরেই অধরা আর অনিমা ফিরে এলো। অধরা রুমে ফিরে বোরখাটা খুলে সোহার রুমে এলো। সোহার রুমে আসার আগে আবার রুদ্রর রুমেও উকি দিয়ে এসেছে। তবে রুদ্রকে দেখতে পায়নি। সোহা অধরাকে দেখতেই বলে উঠল, আপু এসেছ? তোমাকে রুদ্র ভাই খুঁজছিল গো। তাই নাকি? ঘ। তো কিছু বলেছে কি? শুধু বল অধরা কোথায় গিয়েছে, কখন আসবে? সাথে কে গিয়েছে গু? ওহ গ। অধরা সোহার সাথে মিনিট 2 কথা বলে রুমে এসে পড়তে বসল। তবে মন কি আর পড়ার মধ্যে আছে? মনটা ঠিকই রুদ্রর কাছে। অধরা বই চাপিয়ে ফোনটা নিয়ে রুদ্রকে কল দিল। রুদ্র যদি জিজ্ঞাসা করে কি জন্য কল দিয়েছিস বা কি হয়েছে সমাচার, এর উত্তরে অধরা কি বলবে এটাও ভাবল না। রুদ্র আর ইফতি গাড়িতে পাশাপাশি বসে কথা বলছিল। দুজনের ফোনই ডেস্কে। রুদ্রর ফোন বেজে উঠল। ইফতি সোজা হয়ে সিগারেটটা ফেলে দিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, ভাই তোর পিচ্চি বউ কল দিয়েছে গি। কই দেখি। রুদ্র ফোনটা নিয়ে কল রিসিভ করতেই অধরা বলল, কোথায় আপনি? কেন মিস করছিস? আসলে সোহা বলছিল আমাকে নাকি খুঁজছিলেন, তাই কল দিলাম। কিছু বলতে চেয়েছিলেন নাকি? রুদ্র বাঁকা হেসে বলল, এটা বাহানা দিচ্ছিস। আসলেই মিস করছিলি তাই কল দিয়েছিস গু। অধরা মুচকি হেসে বলল, মোটেও না গি। তাহলে কি জন্যে কল দিয়েছিস বল শুনি। ফিরবেন কখন? রুদ্র ঠোঁট কামড়ে হেসে বলল, কেন আমাকে দেখতে পরাণ ছটফট করছে নাকি? অধরা হেসে ঝাড়ি মেরে বলল, ধুর, ভালো কথা জিজ্ঞাসা করছি আর আপনি কিসব উল্টোপাল্টা কথা বলছেন। আমার কল দেওয়াটাই বেকার। থাকুন আপনি গি। আরে শোন শোন। যা আর বলবো না। এখন কথা বল। বললাম ফিরবেন কখন? এই 10টা বিয়োগ 11টা বাজবে গু। ওহ গু। তখন রুদ্রর গাড়ির সামনে দিয়ে গেল একটা ফুচকার স্টল। ও ফোনে থাকা অধরাকে বলল, অধরা ফুচকা খেতে আসবি? কি করে যাব? আমি তোকে নিয়ে আসব গু। অধরা অনীহা জানাল, না এখন যাব না। রাখলাম গু। আরে শোনো না, তুমি রেডি হ। আমি 20 মিনিটের মধ্যে আসছি। পারব না এখন। কেন পারবি না? এখন আব্বু যেতে দিবে না। আর কি বলবো আব্বুকে গি? তুমি কি পরপুরুষের সাথে যাচ্ছিস নাকি? আমার সাথে যাবি। এখন ঝটপট বোরখা পরে গেটের সামনে আয়। অধরা জোর গলায় বলল, পারলে আব্বুকে বলে আমাকে নিয়ে যান। আমি নিজে নিজে বলে যেতে পারব না গি। ওকে আসছি গি। রুদ্র টুস করে কলটা কেটে দিল। ইফতি বলল,
তুমি এখন সত্যিই বাড়িতে গিয়ে অধরাকে নিয়ে আসবি? হুমুঙ্গ। ইফতি আফসোস ভরা কণ্ঠে বলল। আশেপাশে শুধু দেখেই গিয়েছি বন্ধুরা প্রেমে পড়লে তাদের আর ফ্রেন্ডশিপ আগের মতো থাকে না। তুমিও তাই করলি। কই ভাবলাম তোর সাথে একটু ঘুরব আর তুমি এখানেও অধরাকে আনবি। বলি সারাদিন তো চোখের সামনে দেখতেই পাস। এখন আমার সাথে থাকলে হয় না। রুদ্র বলল। আরে তুমি বুঝবি না। একটা প্রেম কর, না হয় বিয়ে কর, তাহলে তুমিও বুঝবি গু। উপায় নেই ভাই। বিয়েই করতে হবে গু। রুদ্র গেটের কাছে গাড়ি থামিয়ে নামল। ইফতি গাড়িতেই রইল। রুদ্রই থাকতে বলেছে। রুদ্র তড়িৎ পায়ে বাড়িতে ঢুকে চলে গেল অধরার বাবা মায়ের রুমের দিকে। আরিফ নেওয়াজ রুমেই বিছানায় বসে ফোন স্ক্রোল করছিলেন আর অনিমার সাথে টুকটাক কথা বলছিলেন। রুদ্র দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মেজো আব্বু আসব? আরিফ নেওয়াজ সোজা হয়ে বসে বললেন, ওহ রুদ্র এসো। রুদ্র তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মেজো আব্বু একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। রুদ্র সোজা গলায় বলল, মেজো আব্বু অধরাকে নিয়ে একটু ঘুরতে যাই। আরিফ নেওয়াজ অনিমার দিকে তাকালেন। রুদ্র তাকে কিছু বলার সুযোগ না দিয়ে পরপর বলল, অধরাকে বলেছি, কিন্তু ও বলল যদি আমি তোমাদের থেকে পারমিশন নিয়ে ওকে নিয়ে যেতে পারি তাহলেই যাবে। তবে বেশি দূর নিয়ে যাব না। সামনেই একটা প্লেস আছে, সেখানে ওকে ফুচকা খাইয়ে নিয়ে চলে আসব। কথাগুলো বলে থামল রুদ্র। অনিমা অনেকটা আশাবাদী হয়ে তাকিয়ে রইলেন আরিফ নেওয়াজের দিকে। আরিফ নেওয়াজ কিছু সেকেন্ড ভাবলেন। রুদ্রর মাঝে অধরার জন্য তৈরি হওয়া অনুভূতি, ভালোবাসা, টান তাকে এবারের মতো মুগ্ধ করল। তিনি স্বাভাবিক গলায় বললেন, ঠিক আছে নিয়ে যাও। তবে রাত হয়েছে কিন্তু। বেশি দূর নিয়ে যেও না। সাবধানে রেখো। রুদ্র খুশি হয়ে হেসে বলল, আচ্ছা। তাহলে তুমি একটু আমার সাথে এসে অধরাকে বলো না যেতে। আরিফ নেওয়াজ বিছানায় থেকে নেমে বললেন, চলো দেখি। আরিফ নেওয়াজ রুদ্রকে সাথে নিয়ে অধরার ঘরে এলেন। অধরা শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আরিফ নেওয়াজ অধরাকে বললেন, অধরা রুদ্র বলছিল যে তোমায় নিয়ে ঘুরতে যাবে। অধরা রুদ্রর দিকে তাকিয়ে বলল, হুমুম বলেছিল। রুদ্র আবার আরিফ নেওয়াজকে বলল, মেজো আব্বু বেশি ঘুরব না, শুধু ফুচকা খাইয়ে চলে আসব। আরিফ নেওয়াজ অধরাকে বললেন, রুদ্র এত করে যখন বলছে তাহলে ওর সাথে একটু যাও। ঘুরে এসো, মন ভালো হবে। অধরা ওর বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, যাব? হুমুঙ্ঘ। আরিফ নেওয়াজ চলে গেলেন। রুদ্র অধরার বিছানায় এসে আয়েসি ভঙ্গিতে শুয়ে বলল, দেরি করিস না, শুধু বোরখা পর। আপনি এখানে থাকলে রেডি হব কি করে? রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, তুমি তোর মতো বোরখা পরে রেডি হবি, আর আমি আমার মতো শুয়ে আছি। তোকে কি দেখছি আমি? আর কথা বাড়াস না তো। শুধু তোর জন্য তোর বাবার মতো আতঙ্কর কাছ থেকে অনুমতিটাও নিয়ে নিলাম। এখন ঝটপট কাজ কর। অধরা বিড়বিড় করে বকতে বকতে কাভার্ড খুলে বোরখা বের করে পরে নিল। সাথে হিজাব বাঁধছে। রুদ্র উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এমনও দিন আসতে পারে সেদিন তুমি আর আমি এই ঘরে একসাথে থাকব। এমনকি তোর সাথে কোথাও যেতে তখন কারো অনুমতি নিতে হবে না। যখন ইচ্ছা তখনই চলে যাব। অধরা পেছনে ফিরে বলল, আমাকে কিছু বললেন? রুদ্র টেডি স্মাইল দিয়ে মাথা নাড়িয়ে বলল, না, তোকে কিছু বলিনি। আসলে পরিবার পরিকল্পনা করছিলাম। অধরা নাকমুখ কুঁচকে আয়নার দিকে তাকাল। হিজাব বাধা শেষ করে রুদ্রর সামনে এসে বলল, চলুন আমি রেডি। রুদ্র উঠে বসে গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি ভাবলাম সকালই হল কি না। অধরার আগে শুধু দাঁত চেপে রইল। রুদ্র অধরাকে নিয়ে বের হল। অধরা গাড়ির কাছে এসে ভিতরে ইফতিকে দেখে বলল, ভাইয়া আপনিও এসেছেন? তো এখানে কেন, বাড়ির ভিতরে যেতেন। ইফতি হেসে বলল, সমস্যা নেই, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ওহ। ইফতি গাড়ি থেকে নেমে রুদ্রর দিকে তাকিয়ে চোখ মেরে বলল, তুমি অধরাকে নিয়ে পেছনে বস, আমি ড্রাইভ করছি। রুদ্র হেসে গাড়ির চাবি দিয়ে গাড়িতে উঠল। অধরা বেশ দূরত্ব নিয়ে বসল। ইফতি লুকিং গ্লাসে দুজনকে দেখে মনে মনে বলল,
আমি থাকতে তোরা দূরে থাকবি? দাঁড়া, তোদের একসাথে করছি। ইফতি মিনিট 2 পরে কষে ব্রেক করল। অধরা সেই তাল সামলাতে না পেরে রুদ্রর দিকে চলে এল। আবার স্বাভাবিক হয়েই রুদ্রর থেকে একটু দূরে বসল। রুদ্র ইফতিকে বলল, এভাবে বেঁকিয়ে ব্রেক করলি কেন? ইফতি ঘাড় ঘুরিয়ে বলল, আরে ওই যে মনে হয় সামনে বিড়াল ছিল তাই। রুদ্র সিটে হেলান দিয়ে বলল, ওহ, এবার ভালো ড্রাইভ কর। ভাই, সাথে অধরাকে নিয়ে এসেছি। এর কিছু হলে এর বাবা আমাকে একদম উপরে পাঠিয়ে দিবে। অধরা চোখ পিটপিট করে তাকিয়ে রইল। ইফতি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মনে মনে বলল, এইবার মিস হয়েছে, পরের বার আর মিস হবে না। রুদ্ররা আগে যেখানে এসেছিল সেখানেই গাড়িটা থামালো ইফতি। দুজনকে রেখেই গাড়ি থেকে নেমে গেল ইফতি। এরপরে রুদ্র আর অধরা নামল। রুদ্র অধরার হাতটা ধরে ফুচকার স্টলের দিকে গেল। অধরার ফুচকা খাওয়া হয়ে গেলে গাড়ির কাছে এসে রুদ্রর সাথে দাঁড়িয়ে আছে। ইফতি এতক্ষণ ওদের সাথে ছিল না। মিনিট 5 পরে সামনে একটা দোকানে থেকে সিগারেট কিনে খেতে খেতে আবার এগিয়ে এলো ইফতি। মাথায় আবার বদবুদ্ধি নিয়ে রুদ্রর সামনে এসে দাঁড়াল। অতঃপর রুদ্রর দিকে সিগারেটটা এগিয়ে দিয়ে বলল, খাবি? রুদ্রর চোখ আপনাপনিই বড় হয়ে গেল। অধরা নাকমুখ কুঁচকে তাকিয়ে রইল। রুদ্র সোজা গলায় বলল, আমি খাই না এসব। খাস না আজ খাগু। সরা এগুলো। ইফতি চলে গেল। এবারও বদবুদ্ধি কাজে লাগাতে পারল না। কই ভেবেছিল রুদ্র সিগারেট খেতে চাইবে আর অধরা একটু রাগ দেখিয়ে না করবে, ভালোবাসা দেখাবে। কিন্তু তা আর হল কই? অধরা রুদ্রকে জিজ্ঞাসা করল, আপনি সিগারেট খান না? না। নাকি মিথ্যে বলছেন? না, আসলেই খাই না। ওহ। অধরা খুশি হয়ে একটু এগিয়ে এসে দাঁড়াল। মিষ্টি মিষ্টি হেসে হেসে বলল, চলুন না একটু হাঁটি। না, বাড়ি ফিরতে হবে। তোর বাবা বলেই দিয়েছে তাড়াতাড়ি ফিরতে। অধরা কোমরে হাত রেখে বলল, তাহলে একটুর জন্য নিয়ে আসলেন কেন? শুধু ফুচকা তো বাড়িতেও নিয়ে যেতে পারতেন। রুদ্র ভ্রু উঠিয়ে বলল, আচ্ছা, তো দেরি হলে এর দায়ভার কে নিবে শুনি? অধরা গাল ফুলিয়ে বসে পড়ল। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, আরে বসলি কেন? উঠ। লোকে কি ভাববে? অধরা মুখ ঘুরিয়ে বলল, উঠব না। আমার সাথে যদি না ঘুরেন তাহলে আমি এখানেই বসে থাকব। যাব না বাড়িতে। রুদ্র আশেপাশে তাকিয়ে অধরার দিকে ঝুঁকে বলল, আচ্ছা চল। অধরা হেসে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে চলুন। রুদ্র মর্জি ধরে বলল, আমি যাব না। কেন? আপনার আবার কি হল? হাত ধরে যদি হাঁটিস তাহলে যাব। হাত ধরতে হবে কেন? পাশাপাশিই তো হাঁটা যায়। তাহলে তুমি যা। আমি যাব না। ঠিক আছে, ঠিক আছে। হাত ধরুন। অধরার বলার সাথে সাথেই রুদ্র ওর হাত ধরল। রুদ্রর এবার কিছু চাই না। যদি সারারাতও ঘুরতে বলে ও তাই পারবে। আর রইল অধরার বাবা। উনাকে ম্যানেজ করা রুদ্রর কাছে কিছুই না। ইফতি রুদ্র আর অধরার একসাথে হাঁটার একটা ভিডিও করে রুদ্রকে সাথে সাথেই পাঠিয়ে দিল। রাত 11টা। রুদ্র অধরাকে নিয়ে ফিরে এল। আরিফ নেওয়াজ ড্রয়িং রুমে বসছিলেন। দুজনকে ঢুকতে দেখে হাফ ছেড়ে উঠে চলে এলেন উপরে। রুদ্র মেইন দরজা লাগিয়ে ড্রয়িং রুমের লাইট নিভিয়ে চলে এল রুমে। আজ যে ও কি খুশি কাউকে বলে বোঝাতে পারছে না। অধরাও রুমে ফিরে হিজাব বোরখা খুলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। সোহা আজ ওর রুমেই ঘুমিয়েছে। পরদিন সকালবেলা অধরা কালকের মতো আজও রুদ্রর জন্য কফি বানিয়ে নিয়ে এসে রুদ্র রুমে নক করছে। রুদ্রর ঘুম ভাঙতেই ও বিরক্ত হল। অনেক রাতে এসে ঘুমিয়েছে বলে। ও খালি গায়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দাঁড়াল। অধরা রুদ্রকে দেখে বলল, সারারাত এত ঘুমান, সকালেও ঘুমাতে হয়? রুদ্র চোখ পিটপিট করে তাকিয়ে রইল। অধরা রুমে ঢুকে বলল, আজ কিছু বললাম না। কালকে যদি 6টার আগে ঘুম থেকে না উঠেছেন তাহলে খবর আছে। রুদ্র ভ্রু উঠিয়ে বলল, হুকুম করছিস দেখা যায়। কেন? করলে সমস্যা? না করতেই পারিস। তুইই তো আমার ভবিষ্যৎ বউ।
অধরা চুপ হয়ে তাকিয়ে থেকে বলল, আর আপনার জামা কই? খালি গায়ে কেন? রুদ্র বিছানায় থেকে শার্টটা নিয়ে গায়ে বাতাস দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, আর বলিস না, শ্বশুরের একমাত্র আতঙ্ক আশেপাশে থাকলে সবসময় কেমন গরম লাগে রে। জামার প্রয়োজন হয় না গু। অধরা তেতে উঠে বলল, সবসময় আতঙ্ক আতঙ্ক করেন কেন? আমি আব্বুকে বলে দিব গু। যা বল। উল্টো তিনি খুশি হয়ে তোকে আমার কাছে তুলে দিবে গু। হাহ, দেখা যাবে গু। এই বলে অধরা রুম থেকে বের হয়ে যেতে নিলে রুদ্র বলে উঠল, বিছানাটা গুছিয়ে দিয়ে যা গু। পারব না। নিজেরটা নিজে গোছান গু। রুদ্র হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকল। অধরা পুনরায় আবার রুমে ঢুকল। রুদ্র দেখার আগেই ও বিছানাটা পরিপাটি করে গুছিয়ে চলে গেল। যেন বুঝতে না পারে ওই এসে গুছিয়ে রেখে গিয়েছে। বিকেলের দিকে রুদ্র রেডি হয়ে বের হল। এখন ইফতির সাথে যাবে একটা দাওয়াতে। অধরা ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে টিভি দেখছিল। আর রুদ্রর দিকেও আর চোখে তাকিয়ে দেখছিল। আজও রুদ্র স্কাই ব্লু রঙের শার্ট পরেছে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে এগিয়ে এসে বলল, অধরা কেমন লাগছে রে আমাকে? অধরা শয়তানি হেসে বলল, ভালো, তবে কোনো মেয়ে পটবে না ঘি। রুদ্র হাসবে না কিছু বলবে ঠিক পেল না। আজ ওকেই ওর কথা ফিরিয়ে দিল। তবে রুদ্রও নিচু হবার পাত্র নয়। ও মুখে হাসি এনে বলল, কোনো মেয়ে পটবে না তার মানে তুমি কি পটে গিয়েছিস? অধরা উঠে দাঁড়িয়ে বলল, মোটেও না ঘি। তাহলে কবে পটবি? জানি না। তো এত সেজেগুজে কোথায় যাচ্ছেন? দাওয়াত আছে একটা ঘি। ওহ, ফিরবেন কখন? রাত হবে উ। ওহ গু। আসি তাহলে উ। রুদ্র চলে যাওয়ার পরে অধরা সোহাকে ডাকতে এল। কিন্তু সোহা ঘুমাচ্ছে। অধরা ওকে দেখে এক প্রকার বকতে বকতে বের হল। এরপরে চলে গেল আদ্র রুমে। কোনোরকম রাগটা কারো উপরে ঢালতে পারছে না বলেই আদ্র রুমে আসা। আদ্র ল্যাপটপ নিয়ে রিডিং টেবিলে বসেছিল। অধরা পেছনে থেকে গিয়ে শুধু শুধু আদ্রর চুল ধরে টান দিল। আদ্র ব্যথায় উফ সূচক শব্দ করে পেছন ফিরল। অধরাকে দেখে রেগে উঠে দাঁড়াল। অধরা দৌড়ে বের হল ওর রুম থেকে। আদ্র আজকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও ছুটল অধরার পেছনে। অধরা দৌড়ে নিচে নেমে কোথায় পালাবে করতে করতে কিচেনে রুকাইয়া নেওয়াজকে দেখে দৌড়ে তার পেছনে গিয়ে দাঁড়াল। আদ্র তৎক্ষণে এসে পড়েছে। রুকাইয়ার বুঝতে বাকি রইল না কি হয়েছে দুটোর মাঝে। আদ্র ওর মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা সরে যাও তো। আজ ওর চুল যদি না ধরেছি উ। অধরা আগেই বলল, বড় আম্মু আমি কিন্তু কিচ্ছু বলিনি। ভাইয়াই আগে চুল ধরে টান দিয়েছিল তারপর আমি দিয়েছি গু। আদ্র জোর গলায় বলল, মা আমি ওকে কিচ্ছু বলিনি। রুমে ভালো মতোই বসে কাজ করছিলাম। ওই এসে চুল টান দিয়েছে গি। রুকাইয়া আদ্রকে থামিয়ে দিয়ে বললেন, হয়েছে কে কাকে দিয়েছে সেটা বড় কথা না। এখন তুমি তোর কাজে যাও। অধরা আদ্রর দিকে তাকিয়ে বিশ্বজয় করা হাসি দিল। আদ্র যেতে যেতে অধরাকে বলল, আমার মাকে মিথ্যে বুঝিয়ে দিলি না। এখন তোর মায়ের কাছে বিচার দিতে যাব। এরপরে যখন সারা বাড়ি লাঠি নিয়ে দৌড়াবে তখন বুঝবি উ। অধরা হেসে হেসে বলল, তুমি সে পর্যন্ত যেতেই পারবে না গে। আসলেই আদ্র যেতে পারবে না। আদ্র হয়তো অনিমাকে বললে অনিমা রেগে গিয়ে অধরাকে বকবে। কিন্তু তা আর আদ্র চায় না। ছোটবেলা থেকেই এই অধরাকেই বোনের ভালোবাসা দিয়ে এসেছে। অধরাকে নিজে মারবে তবুও অন্য কারো মার দেওয়া সহ্য করতে পারবে না। এদিকে রুকাইয়া গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে দুধ ঢালছেন। অধরা আর যায়নি। সেখানেই দাঁড়িয়ে আছে। রুকাইয়ার কাজ দেখে অধরা জিজ্ঞাসা করল, বড় আম্মু এই দুধ দিয়ে কি রান্না করবে? রুদ্র আর আদ্রর জন্য পায়েস রান্না করব গো। ওহ গো। অধরা একটু আশাবাদী হয়ে রুকাইয়াকে ধরে বলল, বড় আম্মু আমি রান্না করি হ্যাঁ? রুকাইয়া অধরার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অধরা আবারও বলল, আমি পারব গো। তুমি পারবি না। ওখানে গিয়ে বস। যে এই পর্যন্ত কফি ছাড়া কিচ্ছুটি বানায়নি সে পায়েস রান্না করবে কি করে? না পারব। তুমি না করো না। প্লিজ প্লিজ উ। রুকাইয়া বাধ্য হয়ে সম্মতি জানালেন। অধরা পাশ থেকে একটা চেয়ার এনে ওর বড় আম্মুকে বসতে বলল।
রুকাইয়া বসলেন। অধরা বলল, তুমি শুধু বলে দেবে, আমি ঝটপট রান্না করে ফেলব গো। রুকাইয়া হার মেনে বললেন, ঠিক আছে বানাগি। গল্প প্রণয়বেলায় তোমার আগমন। লেখিকা জেরিন আক্তার। পর্ব 6। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।